হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আজকের আমাদের রাজ্যের বাজেট পেশ হয়েছে এবং সেই বাজেটে আগামীতে সরকারি নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, প্রথম এর মধ্যে কিছু পজিটিভ দিক আমরা দেখতে পেয়েছি, কিছু নেগেটিভ দিক আছে, সেগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। প্রথম দেখো, যেটা নিয়ে আমরা বলতে চাই, যে পজিটিভ জিনিসগুলো নিয়ে যদি আমি বলি, প্রথম যেটা, যে 1 লক্ষ সরকারি চাকরির নিয়োগ হবে এইটুকু প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এইটুকু প্রথমে বলে দিতে চাই ভাই, এই 1 লক্ষ নিয়োগটা এটা কখনোই 1 বছরে নয়, 2 বছরে নয়, আগামী কত বছরে 1 লক্ষ নিয়োগ হবে সেটা কিন্তু ক্লিয়ারলি বলা নেই। এটা হতেই পারে, এবং এটা প্রিভিয়াস এবং অন্যান্য স্টেটগুলোকে দেখে আমি যতটুকু অনুমান করেছি বা আগে থেকে যেগুলো দেখা গেছে, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এই নিয়োগটা হবে। এটুকু তুমি নিশ্চিন্ত থাকতে পারো। যখন কোনো একটা সরকার আসে, আমি এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম একটা জায়গাতে, যে অনেক 1.5 মাস 2 মাস হয়ে গেল নতুন সরকার তৈরি হওয়ার পরে, এখন নোটিফিকেশন আসছে না কেন, এখনো চাকরির বিভিন্ন সংক্রান্ত কিছু জানা যায়নি কেন। আমি প্রথম আগে থেকেই বলেছিলাম যে ওয়েট করো, বাজেটটা পর্যন্ত অপেক্ষা করো। একটা সরকার নতুন এসেছে, বাজেট না তৈরি হওয়া পর্যন্ত কোনো কিছু সঠিকভাবে এগোনো সম্ভব নয়। দেখো, আজকে সেইখান থেকে বলা হয়েছে যে 1 লক্ষ নিয়োগ হবে। এটা আগামী যদি 2 থেকে 3 বছরের মধ্যে হয়, এর থেকে ভালো কিছু ভাই হতেই পারে না। ঠিক আছে, এবার দেখো, এর থেকে আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, নিয়োগ কমিটিতে কোনো রাজনৈতিক কর্মী থাকবে না। কোনো রিলস বানানো কেউ হচ্ছে পিএসসির, মানে যেরকম জায়গাতে বা কোনো বোর্ডে কেউ থাকবে না। এখানে কোনো রাজনৈতিক কর্মী থাকবে না, কিন্তু রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্স লোক যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয়। এরকম কোনো ব্যাপার নেই যে কোনো অফিসার বা কোনো ডিপার্টমেন্টে কেউ রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্স নয়, এটা কিন্তু আমরা প্রিভিয়াস দেখেছি, আমরা এটাকে অস্বীকার করতে পারি না। কিন্তু যেহেতু সঠিকভাবে এইটাকে উল্লেখ করে একটা কথা বলা হয়েছে, তো অতএব আমরা পজিটিভভাবে নিতে পারি যে কোনো এখানে রাজনৈতিক প্রভাব কিছু থাকবে না কোনো নিয়োগ কমিটির উপরে। ঠিক আছে, এটা একটা ভালো জায়গা। এরপর দেখো, পুলিশের সব মিলিয়ে 20,000 নিয়োগের প্রস্তাব, 50,000 শিক্ষক অধ্যাপক নিয়োগ। কয়েকদিন আগে আমাদের বিধানসভাতে এটা বলা হয়েছিল যে এবার থেকে প্রত্যেক বছর স্কুল সার্ভিস পরীক্ষা হবে, প্লাস আরও কিছু পরীক্ষা প্রত্যেক বছর হবে। এবং তুমি এইটুকু ধরে রাখতে পারো, পিএসসিরও কিছু পরীক্ষা প্রত্যেক বছর হওয়ার সম্ভাবনা প্রবল। যেমন যেটা অনেক বছর ধরে হয়ে আসছিল ডব্লিউবিসিএস মিসলেনিয়াস, বিশেষ করে ডব্লিউবিসিএস 2014 থেকে 2022 পর্যন্ত আমি দেখেছি, 21-22 পর্যন্ত এটা খুব স্মুথ প্রসেসে হয়েছিল ডব্লিউবিসিএস। তারপরে মোটামুটিভাবে সেটা ডুবে গেছিল প্রায়। মিসলেনিয়াস, ক্লার্কশিপ লাস্ট 5-7 বছরে 8 বছরে 3বার হয়েছে। এই পরীক্ষাগুলো মোটামুটি কন্টিনিউয়াস বেসিসে হতে পারে বলে আমার অনুমান। এবার দেখা যাক ভবিষ্যতে কি হয়। ঠিক আছে, এবারে আরেকটা জিনিস বলতে চাই, 5,000 কোটি টাকা বরাদ্দ থাকবে যারা কর্মসংস্থান তৈরিতে কাজ করবে। এই ছবিটা মেনলি শেয়ার করে অনেক জায়গায় বলা হচ্ছে যে সরকারি চাকরির ক্ষেত্রে 5,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে শুধুমাত্র সরকারি চাকরির ক্ষেত্রে। এটা হচ্ছে ভুল, কারণ ফেসবুকে কোনো জায়গাতে আমি দেখেছিলাম বলে এই স্ক্রিনশটটা নিয়ে আমি বলার চেষ্টা করছি। 5,000 কোটি টাকা বরাদ্দ থাকবে মানে কি, এই টাকাটা কোনো সেলফ হেল্প গ্রুপ হতে পারে, এমএসএমই হতে পারে, বিভিন্ন জায়গাতে যেখানে কর্মসংস্থান তৈরি হবে। কর্মসংস্থান মানে কিন্তু সরকারি চাকরি নয়। ঠিক আছে ভাই, এইটুকু হচ্ছে বলার। এবার দেখো, প্রত্যেককে ভাই এইটুকু বলতে চাই, যে বা যারা প্রিপারেশন নিচ্ছ, এই আগামী 1 বছর 2 বছরটা তোমার কাছে একটা বেটার অপরচুনিটি হতে পারে। ঠিক আছে, প্রত্যেক সরকার তৈরির সময় একটা গোল্ডেন পিরিয়ড থাকে। সেই সময় তুমি যদি সেই সুযোগগুলোকে গ্র্যাব করতে না পারো, পরবর্তীকালে কিন্তু ভাই আবার অসুবিধায় পড়বে। এইটুকু বলছি, বিভিন্ন ধরনের জিনিস থেকে ডিস্ট্র্যাক্ট না হয়ে তোমার এইটা ফার্স্ট প্রায়োরিটি থাকবে, আমি নিজেকে কতটা তৈরি করছি। এটা তুমি এখন বুঝতে পারবে না, হয়তো কয়েকটা প্রিলি ফেল করার পর তুমি বুঝতে পারবে যে আমার হাতে একটা মাত্র জিনিস ছিল, সেটা হচ্ছে পড়াশোনা করা। এর বাইরে কি হবে, সিস্টেমের গন্ডগোল কি আছে, সেগুলো তুমি একা উল্টে ফেলতে পারবে না, একা উপড়ে ফেলতে পারবে না। তার জন্য জনমত যেভাবে তৈরি হবে, আন্দোলন যেভাবে তৈরি হবে, তার উপরে ভিত্তি করে আউটপুট আসবে। কিন্তু সেই আউটপুটটা তোমার চাকরি পাওয়াতে তোমাকে হেল্প করবে এটা একদমই না। চাকরি পাওয়াটা তোমাকে নির্ভর করবে সম্পূর্ণ তোমার নিজের পড়াশুনো, নিজে কিভাবে তুমি স্ট্র্যাটেজি বানাচ্ছ, নিজে কিভাবে প্রিপারেশন নিচ্ছ তার উপরে। ঠিক আছে, এবার দেখো, যেটা উদ্বেগজনক সেটা হচ্ছে কি, দুটো পয়েন্ট আমার লেগেছে। একটা হচ্ছে এই পয়েন্টটা, এটা প্রথমে আমি এই 5 বছরের ছাড় দেখে খুবই খুশি হয়েছিলাম, কারণ বিগত বেশ কিছু বছর ধরে কোনো পরীক্ষাই হয়নি, এরকম প্রচুর পরীক্ষা আছে, বিগত কয়েক বছর ধরে কোনো পরীক্ষাই হয়নি। এটা তখনই উদ্বেগের বিষয় হবে না আমার মতে,
আগামী 2 বছরে যদি এই 1 লক্ষ চাকরির যে প্রতিশ্রুতি এটা যদি পূরণ হয়, তবে গিয়ে মানা যেতে পারে যে হ্যাঁ 2 বছরে আমার 1 লক্ষ চাকরি হয়েছে। তাহলে সেক্ষেত্রে 5 বছরের ছাড়টা 2 বছর দেওয়া হয়, যেটা মানা যেতে পারে। কিন্তু তবুও আমি আমার দিক দিয়ে বলছি, পরবর্তীকালে যদি কোনো নোটিফিকেশনই এলো না, 1 লক্ষ শূন্য পদ বলার পরে 10,000 10,000 15,000 20,000 আটকে গিয়ে 2 বছর পরে আমি বললাম যে না 5 বছরের বয়সের ছাড় উঠিয়ে দেওয়া হবে, তখন কিন্তু আমরা আলাদাভাবে সরকারের কাছে পিটিশন করব, আলাদাভাবে আমরা অ্যাপ্লিকেশন করব বা আমরা আলাদাভাবে অ্যাপ্রোচ করব। ঠিক আছে? এরপরে যেটা সবথেকে উদ্বেগ আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এই জিনিসটা, জেনারেল ক্যাটাগরির ছেলেদের পাশে বিশেষ করে এটা খুবই অস্বীকার করার জায়গা একদমই নয়, এটা যথেষ্ট উদ্বেগের জায়গা। তার কারণ একটা জিনিস ভাই, তুমি দেখো বর্তমানে যে রিজার্ভেশন সিস্টেম আছে এইটা যদি আমরা ধরে চলি, এটা কি আছে? এটা হচ্ছে স্যার এসসি, এটা হচ্ছে স্যার এসটি, এটা হচ্ছে ওবিসি এবং এটা হচ্ছে স্যার ইডব্লিউএস। ঠিক? যদি আমাদের এইটা করে কত হলো? এইটা করে হচ্ছে 45, আর আনরিজার্ভড ওখানে কতজন আছে বলো? 55 জন আছে। যদি এই 33%-এর গল্পটা, যদি এই 33%-এর গল্পটা আমরা 100 জনের রেসপেক্টে ধরে নেই না, যে 100টা আমাদের ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি আছে 100টা, তার মধ্যে এইটা আমাদের হচ্ছে রিজার্ভড ক্যাটাগরির মধ্যে পড়ছে, আনরিজার্ভের মধ্যে 55 জন পড়ছে। মানে এতদিন যে নিয়মটা ছিল, এসসি এসটি ওবিসি, যে ছেলেটা এসসি সে শুধু হচ্ছে এই 22টা সিটের জন্য মারামারি করছে নয়, ও টোটাল হচ্ছে 22 প্লাস 55, টোটাল হচ্ছে 55 আর 22 77 সিটের জন্য ওর লড়াই করছে। যে ছেলেটা 22টা সিটের জন্য নয় এখানে লড়াই করছে, কিন্তু যে আনরিজার্ভ ছেলে মেয়ে সে কিন্তু এক্স্যাক্টলি লড়াই করছে 55টা সিটের জন্যও নয়, তার কাছে 55টাও ভ্যাকেন্সি নেই। এখান থেকে যদি 5 জন, এখান থেকে 3 জন, এখান থেকে 2 জন আর এখান থেকে 5 জন, বা আরো এসসি এসটি ওবিসি যারা ট্যালেন্টেড, জেনারেলের কাট অফ ক্লিয়ার করে দিচ্ছে, জেনারেলের সঙ্গে মারামারি করছে, তাদের যদি এখান থেকে এসে 20 জন বাদ চলে যায়, তো হয়ে গেল জেনারেলের সিট হচ্ছে কত বলো? 35টা। অ্যাকচুয়ালি 100-র মধ্যে 35টা সিট থাকতো জেনারেল ক্যাটাগরির জন্য। যত এসসি এসটি ওবিসি ছেলে মেয়ে যত এখানে জেনারেল ক্যাটাগরির সিট খেয়ে ফেলবে, এখানে যারা হচ্ছে জেনারেল মধ্যে ছিল তাদের হচ্ছে অবস্থা খারাপ। ভ্যাকেন্সি সেখানে মানে তাদের হচ্ছে ভ্যাকেন্সি অলমোস্ট 50 তো দূরেরই কথা, 30%-এর পাশে চলে আসবে। এটা ছিল আগে পর্যন্ত। এবারে এই যে 33%-এর গল্পটা, এরা প্রত্যেকের 33% হবে। এখানকার 33%টা ওমেন্সের জন্য, এখানকার 33%টা ওমেন্সের জন্য থাকবে, 7-এর 33%টা ওমেন্সের জন্য, ইডব্লিউএস এর 33% হবে না। এবারে ভাই 55-র যদি 33% করো না, এটা দাঁড়াবে হচ্ছে 18 পয়েন্ট সামথিং দাঁড়াবে। তার মানে এই 18 জন অলমোস্ট প্রথম থেকেই ব্লক হয়ে গেল। এই 55 জনের থেকে 18 জন মেয়ে ব্লক করে দিল। 18 জন মেয়ে যদি এখানে ব্লক হয়ে যায়, 37 পড়ে থাকে আনরিজার্ভ, কিন্তু তাও সেটা ছেলেদের জন্য নয়, আনরিজার্ভ পড়ে থাকবে এখানে কাদের জন্য? সবার জন্য। আবার এখানে অনেকে এসে চিৎকার করবে, ঘাড়ে উঠে যাওয়ার চেষ্টা করবে, দম থাকলে আগে থেকেই বলছি আনরিজার্ভ হয়ে সার্টিফিকেট না শো করে এই 33টা সিটের জন্য লড়ে নেবে আগে। ঠিক আছে? শুনতে খারাপ লাগবে, কিন্তু এই 33টা না, 33টাও নয়, একদম পিওরলি আনরিজার্ভ ছেলে হয়তো দেখা যাবে শেষে গিয়ে হয়তো 20 জনে এসে দাঁড়াবে এই 100টা সিটের মধ্যে। ঠিক আছে? এই কথাগুলো বলছি যে এত সিট খেয়ে নিচ্ছে এরা এত সিট খেয়ে নিচ্ছে, এটা বলতে গেলে তোমার খারাপ লাগবে। তাহলে কি স্যার এটা পাওয়ার যোগ্যতা নেই, যে রিজার্ভেশন সিস্টেম থাকা উচিত নয়? অবশ্যই থাকা উচিত। এরকম প্রচুর জায়গা আছে, সেখানে যদি তুমি গিয়ে দেখো অবশ্যই রিজার্ভেশন থাকা উচিত। কিন্তু এরকমও দেখা গেছে, এরকম প্রচুর আছে এসসি এসটি ক্যাটাগরি, মা বাবা দুজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, তারা এখনো এসসি ক্যাটাগরি হয়ে রিজার্ভেশনের ফ্যাসিলিটি খাচ্ছে, তাদের বংশ পরম্পরায় রিজার্ভেশন ক্যাটাগরি হচ্ছে সেই ফ্যাসিলিটি খেয়ে যাবে। এটা কখনোই এক্সপেক্টেড নয়। ঠিক আছে? যাই হোক, এইটা হচ্ছে অ্যাকচুয়াল সিনারিও। যে সমস্ত জেনারেল ক্যাটাগরির ছেলেরা আছো, তুমি হচ্ছে এইটার জন্য মারামারি করবে, সেই মাইন্ডসেট নিয়ে তুমি পড়তে আসো। তুমি এইটুকু ধরতে পারো 100-র জন্য তুমি
20 হয়েছে, এখানে একটা শূন্য বাড়িয়ে দিলে তোমার এখানে 200 হবে, এখানে যদি আর একটা শূন্য বাড়িয়ে দেওয়া হয় তাহলে তোমার এখানে 2000 হবে। জাস্ট পার্থক্যটা হচ্ছে এইটা। অতএব সেই বেসিসে তুমি তোমার মাইন্ডসেট তৈরি করো, সেই বেসিসে প্রিপারেশন নেওয়া শুরু করো যে আমাকে স্যার কোন ঠাসা হয়েই আমাকে লড়াইটা লড়তে হবে। এই মানসিকতা তৈরি করে তুমি প্রিপারেশন নিলে ভালো কথা, না হলে তুমি যে রাস্তা পারো দেখে নাও ভাই। কারণ বর্তমানে এই কন্ডিশনটা খুব খারাপের দিকে গেছে, একদমই এক্সপেক্টেড নয়, এবং এটা কখনোই গলাবাজি করে বলতে পারি না যার ট্যালেন্ট থাকবে সে চাকরি নিয়ে নেবে, শুধু ওইরকম করে হয় না ভাই। ঠিক আছে, এইটুকু বলার। ভালো লাগলো খারাপ লাগলো আমি জানি না, কিন্তু আমার যেটা মনে হয়েছে মন থেকে, এটা সত্যি খুব খারাপ ব্যাপার যে এই জায়গাটার উপরেই বারবার কেন হচ্ছে আঘাত করা হবে। দরকার হলে এরকম রিজার্ভেশন আছে, রিজার্ভ করে রেখে দাও, ওদের জন্য রিজার্ভ, ওখানে তো জেনারেল গিয়ে মারামারি করছে না, তাহলে এটাকে ওই জায়গাতে রেখে দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আজকের বাজেট থেকে পাওয়া অনেক ভালো ভালো জিনিসের মধ্যে মন খারাপ করার মতো জিনিস হচ্ছে এটা। এবার বাদ বাকি হচ্ছে ভবিষ্যতে দেখা যাবে কত ভ্যাকেন্সি আছে, কত নোটিফিকেশন আছে। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।